আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। চলুন আজকে একটু পড়াশোনা করি। এর আগে আমরা জেনেছি যে বিপণন কাকে বলে। আজকে আমরা জানব বিপণনের মৌলিক ধারণা। একজন বাজারজাতকারীকে অবশ্যই বিপণনের মৌলিক ধারণা সম্বন্ধে যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকা প্রয়োজন। বিপণনের মৌলিক ধারণার মধ্যে প্রথমে আছে প্রয়োজন, অভাব এবং চাহিদা। প্রয়োজন কাকে বলা হয়? বঞ্চিত মনের অনুভূতিকে প্রয়োজন বলা হয়। অর্থাৎ কোনো কিছু থেকে নিজেকে নাই ফিল হওয়ার যে অনুভূতি, সেটাই হচ্ছে প্রয়োজন। যেমন আমার ক্ষুধা লেগেছে, খাবার নাই, এই নাই অনুভূতিটাই হচ্ছে প্রয়োজন। আমি ভিডিও করি, আমার একটা ভালো মোবাইল দরকার, আমার একটা ভালো মোবাইল নাই, এই নাই অনুভূতিটা হচ্ছে প্রয়োজন। এরপর কাকে বলা হয়? অভাব কাকে বলা হয়? প্রয়োজন যখন নির্দিষ্টকরণ করা হয় তখন তাকে বলা হয় অভাব। যেমন আমার ক্ষুধা লেগেছে, আমি কি খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব? ভাত খেয়ে, রুটি খেয়ে, না ফাস্টফুড খেয়ে? যদি আমি ধরে নিই যে আমি ভাত খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব, সেক্ষেত্রে ভাত হচ্ছে আমার অভাব। চলুন এখন আমরা জেনে নিই চাহিদা কাকে বলা হয়। চাহিদা হতে গেলে তিনটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। অভাব থাকতে হবে, অভাবপূর্ণ অর্থ থাকতে হবে এবং অর্থব্যয়ের ইচ্ছা থাকতে হবে। এই তিনটির সমন্বয়ে কী হবে? চাহিদা হতে হবে। এই তিনটির সমন্বয়ে একটা অভাব কী হয়? চাহিদায় পরিণত হয়। এরপর আসো শিক্ষার্থীরা, আমরা জেনে নিই যে বাজার অর্পণ কাকে বলে। বাজারে ক্রেতা সন্তুষ্টির জন্য যা রাখা হয় তাকে বলা হয় বাজার অর্পণ। বাজারে ক্রেতা সন্তুষ্টির জন্য কী কী রাখা হয়? পণ্য, সেবা এবং অভিজ্ঞতা। পণ্য কাকে বলা হয়? দৃশ্যমান যা কিছু মানুষের অভাব পূরণ করতে পারে তাকে বলা হয় পণ্য। বই, খাতা, চেয়ার, টেবিল ইত্যাদি হচ্ছে পণ্য। এরপর সেবা কাকে বলা হয়? অদৃশ্যমান যা কিছু মানুষের অভাব পূরণ করতে পারে তাকে বলা হয় সেবা। সেবা নিতে গেলে অবশ্যই সেবা দানকারীর কাছে যেতে হয়, এক পক্ষ আর এক পক্ষের কাছে উপস্থিত হয়। যেমন আমরা অসুস্থ হলে কী হচ্ছে? ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের সেবা পাই। তাহলে সেবা নিতে গেলে অবশ্যই এক পক্ষ আরেক পক্ষের কাছে উপস্থিত হতে হয়। এরপরে আসুন জেনে নিই যে অভিজ্ঞতা কাকে বলে। কোনো পণ্য, সেবা বা স্থান দেখে শুনে বুঝে আমরা যে জ্ঞানটা লাভ করি তাকে বলা হয় অভিজ্ঞতা। অর্থাৎ কোথাও আমরা ঘুরতে গেলাম, ঘুরতে গিয়ে যাওয়ার পর আমরা বুঝতে পারবো যে ওখানে আসলে কি কি আছে। স্বপ্নপুরী গেলেই আমরা বুঝতে পারবো যে স্বপ্নপুরীতে কি কি আছে, স্বপ্নপুরী আসলেই দর্শনীয় স্থান কিনা। বা অসুস্থ হয়ে গেলাম, অসুস্থ হয়ে গিয়ে কোনো ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার প্রেসক্রাইব করলো, সেই অনুযায়ী ওষুধ কিনলাম, খেয়ে যদি আমি সুস্থ হই তাহলে আমার অভিজ্ঞতা হবে যে ডাক্তার ভালো। এরপরে আসুন আমরা জেনে নিই যে ক্রেতা ভ্যালু এবং ক্রেতা সন্তুষ্টি। ক্রেতা ভ্যালু কাকে বলা হয়? একটা পণ্য কেনার জন্য যে অর্থটা ব্যয় করা হয় এবং পণ্যটার থেকে যে প্রাপ্ত সুবিধা পাওয়া হয়, এই দুইয়ের পার্থক্য হচ্ছে ক্রেতা ভ্যালু। দেখুন, আমরা শীতকালে কিসের জন্য শীতের পোশাক কিনি? আমরা শীতকালে এজন্যই শীতের পোশাক কিনি যে ঠান্ডা নিবারণ হবে। শীতের পোশাক কেনা হয় এটা টাকা দিয়ে, এর প্রাপ্ত সুবিধা কি? আমরা ঠান্ডা নিবারণ করতে পারবো। এ দুইয়ের পার্থক্যই হচ্ছে ক্রেতা ভ্যালু। ক্রেতার প্রত্যাশা যদি পূরণ হয়, সেক্ষেত্রে ক্রেতা ভ্যালু যদি বেশি থাকে সেক্ষেত্রে ক্রেতা সন্তুষ্ট হয়। এরপর আসুন আমরা জেনে নিই যে ক্রেতা সন্তুষ্টি কাকে বলা হয়। প্রতিটি ক্রেতা বা ভোক্তা পণ্য বা সেবা ক্রয় করে কিসের জন্য? একটা নির্দিষ্ট প্রত্যাশার জন্য। এই প্রত্যাশা যখন ক্রেতার পূরণ হয় সেক্ষেত্রে ক্রেতা কী হয়? সন্তুষ্ট হয়। আমরা ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাড দেখি
যে ফেয়ার অ্যান্ড লাভলি কী করে 7 দিনে রং ফর্সা করে। আমরা ফেয়ার অ্যান্ড লাভলি কী প্রত্যাশা নিয়ে কিনি? 7 দিনে রং ফর্সা করবে এই প্রত্যাশা নিয়ে ক্রয় করে থাকি। ক্রেতার যদি প্রত্যাশা পূরণ হয়, ফেয়ার অ্যান্ড লাভলি 7 দিন ব্যবহার করে রঙের যদি স্কিনের রঙের যদি পরিবর্তন হয়, তাহলে ক্রেতা কী হবে? সন্তুষ্ট হবে। এরপর হচ্ছে কি বিনিময় এবং সম্পর্ক। বাজারে গেলাম, দোকানদার এমনি এমনি আমাদের হাতে পণ্য তুলে দেবে না, বিনিময়ে কী হচ্ছে? অর্থ নেবে। একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে বিক্রেতা ক্রেতার কাছে পণ্য হস্তান্তর করে, এটাই হচ্ছে বিনিময়। যেমন 5 টাকা দিলে একটা পেন দেওয়া হয়। এরপর হচ্ছে সম্পর্ক। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য ক্রেতার সঙ্গে বিক্রেতার সুসম্পর্ক থাকতে হয়। যদি সুসম্পর্ক নাই থাকে, তাহলে ক্রেতা কী করবে? ওই পণ্য একবার কিনে পরবর্তীতে আর কিনবে না। এর জন্যই আমরা দেখি যে আড়ং, অ্যাপেক্স তারা কী হচ্ছে বিশেষ বিশেষ সময় তাদের ক্রেতাদের মেসেজ দিয়ে থাকে, তাদের ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। সেই সঙ্গে ঈদের সময় এবং বিভিন্ন অকেশনে শুভেচ্ছা বার্তাও পাঠায়। এতে ক্রেতার সঙ্গে বিক্রেতার সুসম্পর্ক বজায় থাকে। এরপরে আসুন বাজারজাতকরণের মৌলিক ধারণা সর্বশেষ যে পয়েন্টটি, সেটি হচ্ছে বাজার। বাজার কাকে বলা হয়? কোনো পণ্যের বর্তমান এবং সম্ভাব্য ক্রেতা সেটকে বাজার বলা হয়। মার্কেটিংয়ের ভাষায় বাজার কিন্তু ব্যক্তি, কোনো স্থান বা কোনো পণ্যের দাম নয়। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে কোনো পণ্যের বর্তমান এবং সম্ভাব্য ক্রেতা সেটাই হচ্ছে বাজার। যেমন পেনের বাজার হচ্ছে শিক্ষিত সমাজ। সম্ভাব্য ক্রেতা কারা? সম্ভাব্য ক্রেতা হচ্ছে আমাদেরই সন্তানরা। আমরা যেহেতু শিক্ষিত, আমাদের সন্তানরাও শিক্ষিত হবে। তাই পেনের বর্তমান বাজার হচ্ছে আমরা এবং সম্ভাব্য বাজার হচ্ছে আমাদের সন্তানরা। তো কেমন লাগলো আজকের আলোচনা জানাবেন। আল্লাহ হাফেজ।